সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইউনিক লার্ন কোচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিউল ইসলাম সুজন আজকের অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের কিভাবে মূলধন হিসাব প্রস্তুত করতে হয় এইটা শিখব। অর্থাৎ অংশীদারি ব্যবসায় হিসাবের আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। এর আগে যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখেননি, যারা আজকের ভিডিওতে নতুন, তারা এর আগের 2টা ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। আর যারা আগের 2টা অর্থাৎ লাভ ক্ষতি হিসাবটা ভালোভাবে বুঝেন, তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা শেষ করার জন্য। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো দেখেন আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন, যশোর বোর্ড 2021 এই সৃজনশীল প্রশ্নের কিভাবে মূলধন হিসাব প্রস্তুত করতে হয় এইটা শিখব। তো সৃজনশীল প্রশ্নটা আমরা একটু পড়ি। রিমা ও সীমা একটি অংশীদারি কারবারে 2জন অংশীদার, অর্থাৎ আমরা জানি অংশীদারি ব্যবসায়ের হিসাবে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2, সর্বোচ্চ 20, ব্যাংকিং এ 10। তো এখানে আমাদের 2জন ব্যক্তির হিসাব আছে। তো তাদের মূলধন ছিল, অর্থাৎ 2020 সালের জানুয়ারি 1 তাদের মূলধন ছিল 4 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। তারা লাভ লোকসান মূলধন অনুপাতে বন্টন করে নাই। এর আগে আমরা যখন অনুপাত বন্টনের কথা দেখছি 3:2:1 অথবা 1/2, 1/3, 1/6 এই অনুপাতগুলো ছিল, কিন্তু এখন দেখেন আমাদের কোন অনুপাতে আছে, মূলধন অনুপাতে তারা বন্টন করে নাই। ওকে, অংশীদারগণ প্রতি মাসে যথাক্রমে 2000 টাকা ও 1500 টাকা বেতন পাবে। অংশীদারগণ প্রতি মাসের শেষে যথাক্রমে 2000 টাকা ও 1200 টাকা করে সারা বছর নগদ উত্তোলন করে। মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে এবং 2020 সালের 31শে ডিসেম্বর তাদের নিট মুনাফা 2 লক্ষ টাকা। ঠিক আছে, এখন আমাদের করণীয় কি? রিমার মূলধন হিসাব নির্ণয় করা। অর্থাৎ ব্যক্তি এখানে 2জন থাকলেও আমাদের মূলধন হিসাব নির্ণয় করতে বলছে মাত্র একজনের, অর্থাৎ ব্যক্তিটা হচ্ছে রিমা। তো এখানে যতগুলো এন্ট্রি আছে আমাদের শুধুমাত্র রিমার হিসাবটা আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা। এবং নিচে দেখেন এখানে দেওয়া আছে রিমার মুনাফার অংশ হচ্ছে 66,507। ওকে, তাহলে আমরা একটুটুকু জানি, যারা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাবটা ভালোভাবে বুঝেন, অর্থাৎ লাভ ক্ষতি আবন্টনে যেটা ডেবিটে সেইটা মূলধন হিসাবে ক্রেডিটে, লাভ ক্ষতিতে যেটা হচ্ছে ক্রেডিটে সেটা মূলধন হিসাবে ডেবিটে। এখন আমরা অঙ্কটা শুরু করি। দেখেন প্রথমে আছে রিমা ও সীমা একটি অংশীদারি কারবারের 2জন অংশীদার, তাদের মূলধন ছিল এত। তো দেখেন রিমার মূলধন 4 লক্ষ টাকা, সীমার মূলধন 2 লক্ষ টাকা। আমাদের মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে রিমার। তো সুতরাং আমরা শুধুমাত্র রিমার মূলধন হিসাবটা নিব। যে কোনো এখানে জানুয়ারির 1 তারিখ, অর্থাৎ যে কোনো সালের জানুয়ারি বললে সেটা ব্যালেন্স বিডি, অর্থাৎ আমরা এখানে লিখব ব্যালেন্স বিডি। রিমার অর্থাৎ কত টাকা? 4 লক্ষ টাকা। দেখেন আমরা মূলধন হিসাব করার সময় এই যে মূলধন হিসাব এইখানে 4 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আছে, এইটা যখন মূলধন হিসাবে প্রস্তুত করব তখন এই মূলধন হিসাবটা না লিখে লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি। কারণ এইখানে 2020 সালের জানুয়ারি 1 তারিখ আছে, আর জানুয়ারি 1 তারিখ থাকলে আমরা জানি যে ব্যালেন্স বিডি হয়, এবং যদি 31 থাকে তাহলে ব্যালেন্স সিডি হয়। ঠিক আছে, তো ব্যালেন্স বিডি 4 লক্ষ টাকা। ওকে, এরপরে আমাদের হচ্ছে পরের হিসাবে আসি। তারা লাভ লোকসান মূলধন অনুপাতে বন্টন করে নেয়। আচ্ছা, যখন আমরা অনুপাতের দিকে দেখবো তখন অংশীদারগণ প্রতি মাসের শেষে যথাক্রমে 2000 টাকা ও 1500 টাকা বেতন পাবে। আচ্ছা, বেতন হিসাব পাবে। তারপর আছে অংশীদারগণ প্রত্যেক মাসের শেষে যথাক্রমে 2000 টাকা ও 1200 টাকা নগদ উত্তোলন করে সারা বছর। আচ্ছা, আমরা অঙ্কের প্রয়োজনে আমরা ধাপে ধাপে করে আসি। ঠিক আছে, তো দেখেন আমাদের কোন হিসাবটা নিচ্ছে এবং কোন হিসাবের কাজ বাকি আছে এটা একটু খেয়াল রাখবেন। তো আমাদের মূলধন হিসাবের কাজ শেষ। ঠিক আছে, এই হিসাবটার কাজ শেষ। এখন আমাদের অংশীদারগণ প্রতি মাসের শেষে যথাক্রমে 2000 টাকা ও 1200 টাকা সারা বছর নগদ উত্তোলন করে। আচ্ছা, সারা প্রতি মাসের শেষে বলছে, দেখছেন প্রতি মাসের, আমরা জানি যে আমাদের অঙ্কটা হচ্ছে 1 বছরের অঙ্ক, অর্থাৎ প্রত্যেক মাসে যদি হচ্ছে 2000 টাকা হয় তাহলে 12 মাসে কি 24,000 টাকা।
তাহলে আমাদের নগদ উত্তোলন করে রিমা 24,000 টাকা উত্তোলন হিসাব। 24,000 টাকা। ওকে, তাহলে আমাদের মূলধন হিসেবের কাজ শেষ এবং নগদ উত্তোলনের কাজ শেষ। এরপরে আমাদের দেখেন, কোনো যদি এরপরে আমাদের একটা শুধুমাত্র এন্ট্রেন্সে যদি অতিরিক্ত মূলধন থাকে, অর্থাৎ এখানে যদি মূলধন বা অতিরিক্ত মূলধনের হিসাবের কাজ শেষ, যদি অতিরিক্ত মূলধন থাকে সেক্ষেত্রে এখানে অতিরিক্ত মূলধন আমরা নিতাম। কিন্তু অতিরিক্ত মূলধন যেহেতু নাই, সেহেতু আমাদের প্রথমে আগে ক্রেডিট সাইডের কাজটা একটু সেরে আসে। এরপরে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব করতে হবে। লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, আমরা জানি লাভ লোকসান আবন্টন হিসাবে যেটা ডেবিট, মূলধন হিসাবে সেইটা ক্রেডিট। লাভ লোকসান আবন্টনে যেটা হচ্ছে আপনার ডেবিট, মূলধন হিসাবে সেটা ক্রেডিট, আর যেটা হচ্ছে লাভ ক্ষতি আবন্টনে ক্রেডিট, সেটা মূলধন হিসাবে ডেবিট। এখন দেখেন আমরা প্রথমে আমাদের দেখেন এইখানে পরবর্তীতে দেওয়া আছে মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। অর্থাৎ মূলধনের সুদ আমাদের কোন সাইডে ছিল? আমাদের লাভ ক্ষতি আবন্টনে ছিল। মূলধনের সুদ হচ্ছে ডেবিটে, তাহলে আমার এটা মূলধন হিসাবে কোন সাইডে আসবে? ক্রেডিটে। অর্থাৎ এখানে লিখবো হচ্ছে মূলধনের সুদ। আমরা কোন ব্যক্তির অঙ্ক করছি? রিমা। তো রিমার মূলধনের সুদ কত আছে? 4 লক্ষ টাকার উপরে 10%, 40,000 হয়তো বা 40,000। 40,000। এরপরে দেখেন আমাদের হচ্ছে আগে ক্রেডিট সাইডের কাজটা কমপ্লিট করে আমরা ডেবিট সাইডের দিকে যাই, তাহলে আমাদের একটু সুবিধা হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন আমাদের কয়টা কাজ শেষ হইলো। মূলধন হিসেবে যে মূলধনের টাকাটা দেওয়া ছিল ওইটা আমরা নিয়ে নিছি, এবং হচ্ছে এই সাইডের নিচের দিকে উত্তোলনেরটা নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ নগদ উত্তোলন করছিল হচ্ছে প্রত্যেক মাসে যেহেতু 2,000 টাকা, 12 মাসে 24,000 টাকা। এরপরে মূলধনের উপরে এখানে বলা আছে মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ। আমরা যদি মূলধনের সুদ লাভ ক্ষতিতে হচ্ছে ডেবিটে বসে, এই জন্য মূলধনে হচ্ছে ক্রেডিটে। আচ্ছা, এরপরে আসি দেখেন বেতন, অর্থাৎ লাভ লোকসানে বেতন হচ্ছে কিসে বসে? ডেবিটে, কিন্তু এইখানে ক্রেডিটে। তো বেতন হিসাব আমরা কারই করতেছি? রিমার। বেতন হিসাব, তো বেতন আমরা হচ্ছে অংশীদারগণ প্রত্যেক মাসে যথাক্রমে 2,000 টাকা ও 1,500 টাকা বেতন পাবে। তাহলে প্রত্যেক মাসের যথাক্রমে যদি 2,000 টাকা বেতন পায়, তাহলে বেতন হিসাবে আসবে হচ্ছে আপনার 24,000 টাকা। ঠিক আছে, 24,000 টাকা। 24,000 টাকা যেহেতু বেতন পাচ্ছে প্রত্যেক মাসে 2,000 টাকা, তাহলে 12 মাসে 24,000 টাকা। আচ্ছা, এরপরে আমাদের দেখেন এইখানে মুনাফার অংশ। মুনাফার অংশ আমাদের অলরেডি দেওয়া আছে যে রিমার মুনাফার অংশ 66,507। তো মুনাফার অংশ 66,507। ওকে, আমাদের হচ্ছে ক্রেডিট সাইডের আমাদের কাজ আপাতত শেষ। এবার আসি আমরা ডেবিট সাইডে। ডেবিট সাইডেও এখানে আমরা যেমন এখানে লাভ ক্ষতি লিখছি, এখানেও লাভ লোকসান আবন্টন হিসাব। আচ্ছা, প্রথমে দিব হচ্ছে আমরা উত্তোলনের সুদ। কারণ আমরা জানি উত্তোলন ক্রেডিটে ছিল, লাভ ক্ষতিতে, এখন ডেবিটে। উত্তোলনের সুদ। ওকে, রিমার উত্তোলনের সুদ। তো রিমা দেখেন প্রত্যেক মাসে 2,000 টাকা নগদ উত্তোলন করে প্রত্যেক মাসে, এবং উত্তোলনের সুদ দেওয়া আছে 10%। তো আমাদের অঙ্কটা হচ্ছে 1 বছরের অঙ্ক, এজন্য হচ্ছে আমরা 2,000 গুণ হচ্ছে 12 মাসের করে নিলাম হচ্ছে 24,000 টাকা। এবারে 24,000 টাকার কত পার্সেন্ট আমাদের ধার্য করতে বলছে? 10% গুণ 10%।
এবার এইখানে দেখেন দেওয়া আছে প্রত্যেক মাসের শেষে, অর্থাৎ আমরা জানি শুরুতে যদি মাসের শুরুতে থাকে তাহলে 6.6.5 এবং মাঝামাঝি থাকলে 6 এবং শেষে থাকলে 5.5। তো আমাদের শেষে বলা হচ্ছে, এই জন্য 5 পয়েন্ট গুণ হচ্ছে 5.5 ভাগ হচ্ছে 12, অর্থাৎ 1100 টাকা। উত্তোলনের সুদ 1100 টাকা। ওকে, এরপরে আমাদের দেখতে হবে আর কোনো হিসাব আমাদের বাকি আছে কিনা। তা আমাদের হচ্ছে অঙ্কটা একটু আরেকবার পড়ি। রিমা ও সীমা একটি অংশীদারি কারবারে দুইজন অংশীদার। 2020 সালের একজনের তাদের মূলধন ছিল 4 লক্ষ 2 লক্ষ এবং তারা হচ্ছে লাভ অনুপাতে বন্টন করে দেয়। যেহেতু অনুপাতটা আমাদের অলরেডি দেওয়াই আছে অঙ্কে যে মুনাফার অংশ ছিল এত টাকা, এই জন্য আমাদের আর অনুপাতটা বন্টন করা লাগতেছে না। এরপরে হচ্ছে অংশীদারগণ প্রত্যেক মাসে যথাক্রমে 2000 টাকা এবং 1500 টাকা বেতন পাবে। বেতন হিসাব আমাদের ক্লোজ, অর্থাৎ বেতন হিসাব নিয়ে শেষ, অর্থাৎ মূলধনও শেষ, বেতনও শেষ। এরপরে আসি, অংশীদারগণ প্রত্যেক মাসের শেষে যথাক্রমে 2000 টাকা ও 1200 টাকা করে সারা বছর পাবে নগদ উত্তোলন করে। যেহেতু আমরা শুধুমাত্র রিমার হিসাব করতেছি, এই জন্য আমরা রিমারটা অর্থাৎ নগদ উত্তোলনও আমাদের নেওয়া শেষ। এরপরে আসি, আমাদের হচ্ছে মূলধন ও উত্তোলনের উপর সুদ ধার্য করতে বলে। এই যে মূলধনের সুদও আমরা নিচ্ছি এবং উত্তোলনের সুদও নেওয়া হয়, অর্থাৎ আমাদের টোটাল হিসাবই কমপ্লিট। এখন আমাদের ক্যালকুলেশন করার পালা। তো আমরা প্রথমে আগে ক্রেডিট সাইডটা ক্যালকুলেশন করে নিব যে আমাদের টাকা কত হচ্ছে। তো দেখেন ব্যালেন্স বিডি ছিল হচ্ছে 4 লক্ষ টাকা, 4 লক্ষ, মূলধনের সুদ হচ্ছে 40,000, ঠিক আছে, এবং বেতন হচ্ছে 24,000 এবং মুনাফার অংশ হচ্ছে 66,507। টোটাল আমাদের দাঁড়ালো 5,30,507, 5,30,507। ওকে, আমরা হচ্ছে টাকার পরিমাণটা এখানে একটু লিখে রাখি, ওখানে যেহেতু লিখেছে। এবার আমাদের ডেবিট সাইডের টাকাটা একটু যোগ করি। 24,000 আর হচ্ছে 1100, ওকে, 25,100। এবার আমরা একটু দেখেন আমাদের ক্রেডিট সাইডে আছে 5,30,507 আর ডেবিটে আছে মাত্র 25,100। এখন এই দুইটা আমাদের হচ্ছে বাদ দিলে, যদি হচ্ছে মাইনাস করা হয় 25,100, এটা থেকে মাইনাস করে দিলে আমাদের ব্যালেন্স সিডি বের হয়ে যাবে। অর্থাৎ আমরা একটু করি, 5,30,507 মাইনাস 25,100, অর্থাৎ আমাদের ব্যালেন্স সিডি দাঁড়ালো হচ্ছে 5,05,407। অর্থাৎ 2020 সালের 31 ডিসেম্বর ব্যালেন্স সিডি। ওকে, এখন আমাদের যে সিডি পরবর্তী বছরে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি, অর্থাৎ 2020 সালের 31 ডিসেম্বর। এবার আসবো 2021 সালের জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। বিডি হচ্ছে কত? 5,05,407। ওকে, আচ্ছা, এবার অঙ্কটা আমরা শেষ করলাম, আবার একটু রিভাইজটা দিই। মূলধন হিসাব প্রস্তুত করতে গেলে যে কথাটা আপনার হচ্ছে মাথায় রাখতে হবে, 1 নাম্বার কথা হচ্ছে প্রথমে মূলধন হিসাব, অর্থাৎ মূলধন আনছিল যারা, সেই মূলধন হিসাবটা আমরা ব্যালেন্স বিডি নামে উল্লেখ করে দিব এবং যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে তাহলে নগদান হিসাবে লিখে সেই টাকাটা বসায় দিব। যার যে হিসাব করতে বলে, যেহেতু একজনের হিসাব করতে বলছে টাকার অঙ্ক একটা, যদি 2 জনের করতে বলতো টাকার অঙ্ক 2টা, যদি 3 জনের করতে বলতো তাহলে 3টা। এরপরে দেখেন হচ্ছে যখন আমরা হচ্ছে 1 নাম্বার ওই কথাটা গেল, এরপরে হচ্ছে যখন নগদ উত্তোলন থাকবে তখন উত্তোলনটা এই সাইডে নিয়ে আসবো। আর 2 নাম্বার হচ্ছে আমাদের লাভ ক্ষতি আবন্টনে যেটা হচ্ছে ডেবিট মূলধন হিসেবে সেটা ক্রেডিট, এবং লাভ ক্ষতিতে যেটা ক্রেডিট মূলধন হিসেবে সেটা ডেবিট।
এবং এই দুইটা কাজ করার পরে যখন আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ক্রেডিট সাইডটা যোগ করব, ক্রেডিট সাইড যোগ করার পরে ডেবিট সাইড, এবার যদি হচ্ছে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করার পরে যে টাকাটা হবে ওইটা হচ্ছে ব্যালেন্স সিডি। সিডিটা আমরা দেখেন ক্যালকুলেট করার পরে যে টাকাটা আমাদের হচ্ছে এই যে সিডি যেটা ছিল, অর্থাৎ 2020 সালের 31শে ডিসেম্বর যেটা সিডি ছিল, পরবর্তী বছরে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্নের সমাধান মূল্যায়ন হিসেবে। তো আশা করি সবার ক্লাসটা ভালো লাগছে। যদি ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থাকতে অবশ্যই কমেন্টে লিখবেন, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।